হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোরওয়ান। গত ভিডিও পর্যন্ত আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, সেই প্রজেক্টের আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিয়েছিলাম। আমাদের ফার্স্ট যে এপিসোড সেটা হয়ে গেছে। আ একদম ভেরি ফার্স্ট এপিসোডে আমি এক্সপ্লেন করেছিলাম এসডিএলসি কি, এমভিপি কি, কোনো প্রজেক্ট শুরু করার আগে কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। সেকেন্ড এপিসোডে আমি দেখিয়েছিলাম যে কোডের স্ট্রাকচার কেমন আমি লিখেছি, সেটাকে নিয়ে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিয়েছিলাম। আজকে একটু টেকনিক্যালিটিস যে বিষয়গুলো সেইগুলো দেখব। আপনারা যে ১ জন বা ২ জন যারাই দেখছে তাদেরকে বলব আপনারা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অ্যালপাইন জিএস কিন্তু আমার মনে হয় না যে আ বাংলা টিউটোরিয়াল হিসাবে কেউ এখনো পর্যন্ত বানাচ্ছে। আ আমি অন্তত এখনো সেইভাবে দেখিনি। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে ডেফিনিটলি, কিন্তু বাংলায় আমি এখনো দেখিনি। তো আপনারা যদি বাংলায় শিখতে চান অ্যালপাইন জিএস, আর অ্যালপাইন জেএস যদি আপনি এই পুরো বিষয়টা যদি একবার শিখে নেন, খুব ছোট একটা ফ্রেমওয়ার্ক, সেটা যদি শিখে নেন তাহলে আমি এইটুখানি বলতে পারি যে Vue.js যদি ভবিষ্যতে আপনি কাজ করতে চান Vue.js নিয়ে, আ তাহলে আপনার 50% জানা হয়ে গেছে। ঠিক আছে? Vue.js এর। আমি মোটামুটি এতটা বলতে পারি যে 30-40 বা 50% মতন আপনার জানা হয়ে গেছে। বাকিটা Vue.js এ অ্যাডভান্স পার্ট আছে। তো আমার মনে হয় যে অ্যালপাইন জেএস থেকে যদি আমি শুরু করি, Vue.js শিখতে কিন্তু অনেক বেশি আমাদের সহজ হবে। তো আমরা Vue.js শেখার জন্য রেডি হয়ে গেলাম। এখন কে জানে আজকে হয়তো React.js ফেমাস আছে। ২০২৬ বা ২৭ এ এসে Vue.js আবার ফেমাস হয়ে গেল। পুরো মার্কেট কভার করল। অলরেডি যারা Laravel এ কাজ করছেন তারা কিন্তু Vue.js নিয়ে, Alpine.js নিয়ে টুকটাক কাজ করছেনই। আর Laravel এ ফুল ফ্লেজ Vue.js নিয়েই কাজ হয়। তো আপনি যদি Laravel এও কাজ করতে চান তো সেক্ষেত্রেও আপনার কিন্তু এটা হেল্প হবে। তো এই যে ফ্রেমওয়ার্কটা আমি যখন ১ম শুরু করেছিলাম বলেছিলাম যে আমি খুব একটা বেশি সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু এতগুলো ভিডিও পরে এসে আমি সত্যি এটা সিরিয়াসলি নেওয়া শুরু করেছি এবং সেইজন্য আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাচ্ছি। এটা আমাদের প্রায় ১৯ তম ভিডিও আমার যতদূর মনে করতে পারছি। তো আ আপনারাও সিরিয়াসলি নিন এই বিষয়টাকে। আচ্ছা, চলুন শুরু করি। আমি যে ১ম স্টেপ যেটা আছে, আমি সেই ফার্স্ট স্টেপটাকে আমি যদি এক্সপ্লেইন করি, বাকি স্টেপগুলো আপনারা নিজেরাই পেরে যাবেন। ওকে? তো টেকনিক্যালিটিস এর মানে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে অ্যালপাইন জেএস রিলেটেড যে বিষয়টা, সেটা দেখানোর আগে আমি এই স্টেপ ১, স্টেপ ২ আর স্টেপ ৩ এটা আমি কিভাবে বানালাম এবং এর পিছনে দেখতে পাচ্ছেন যে হালকা একটা ১ পিক্সেলের একটা লাইন আছে। তো কিভাবে পজিশনিং করবেন টেলউইন্ড সিএসএস এ সেটা আমি একবার এক্সপ্লেইন করে দিই। তো সবার ১ম এ আমি এখানে দেখুন স্টেপ ইন্ডিকেটরস বলে একটা ডিভ আছে। সেই ডিভের মধ্যে আমার ফ্লেক্স করা আছে আইটেম সেন্টার, জাস্টিফাই বিটুইন, গ্যাপ 10, আ আ মার্জিন বটম 6 আর রিলেটিভ। অবশ্যই আপনাকে রিলেটিভ লিখতে হবে। তার মানে হলো এই ৩ টে যে বাটন টাইপের যেটা দেখে মনে হচ্ছে সেই ৩ টে কিন্তু একটা ডিভের মধ্যে আঠানো আছে। যেটার আমার নাম রয়েছে যে বেসিক্যালি এখানে ক্লাস ওইভাবে তো লেখার প্রয়োজন হয় না যে ওই ডিপটা। তো এটা হলো সেই র‍্যাপার ডিপ, প্যারেন্ট ডিপটা। ওকে? আর এই পুরো জিনিসটা কোলাপস হয়ে যাচ্ছে কারণ আমি গত ভিডিওতে একটা প্লাগইন আমি ইনস্টল করেছি যাতে Tailwind এর সিএসএস এর এত লম্বা ক্লাস দেখতে না হয়। খুব বেশি ইরিটেটিং। ঠিক আছে? তো সেইজন্য আমরা এটাকে জাস্ট ফোল্ড করে রেখেছি। গত ভিডিওটা আপনি দেখে নেবেন তাহলে বুঝে যাবেন যে আমি কোন প্লাগইনটা ইনস্টল করেছি। আচ্ছা, আ এবার এরপরে কি আছে হরিজন্টাল কানেক্টিং লাইন, মানে যে লাইনটা আমি ওখানে টেনেছি সেটা প্যারেন্ট ডিপ যেহেতু রিলেটিভ আছে তো চাইল্ড ডিপকে আমাকে অ্যাবসোলিউট করতে হবে। আর ব্লক করেছি সেটাকে। আর টপ থেকে টপ হাফ মানে হলো টপ থেকে 50%, লেফট 0, ফুল উইডথ, আর এখানে আছে হাইট ১ পিক্সেল। যেহেতু আমি নিজে থেকে লিখছি, টেলউইন্ডে ১ পিক্সেল লিখতে হলে বা ২ পিক্সেল আপনার নিজে থেকে যদি কাস্টম কোনো পিক্সেল লিখতে হয় তাহলে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে আপনাকে। ওকে? আ কালারের ক্ষেত্রেও তাই। আপনি যদি নিজে থেকে কালার দিতে চান এরকম থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। তারপরে হলো ব্যাকগ্রাউন্ড জিঙ্ক 700। তো এই যে একটা স্প্যান ট্যাগ, এই স্প্যান ট্যাগটা কি কাজ করছে? এই স্প্যান ট্যাগটা আমাকে এই লাইনটা দিচ্ছে। ঠিক আছে? এই যে স্ট্রেইট যে লাইনটা সেই লাইনটা দিচ্ছে। আচ্ছা, অ এটাকে আমি ক্লোজ করে দিই। হয়ে গেল। আচ্ছা, এরপরে হলো ডাইনামিক আ স্টেপ ইন্ডিকেটর। সেটা কি করছে যে টোটাল যে যতগুলো স্টেপ আছে এখানে আমি দেখুন ভ্যারিয়েবল লিখে রেখেছি যে টোটাল স্টেপস ৩ টে আছে। তো সেই টোটাল স্টেপটাকে আমরা এখানে লুপ চালিয়ে আমরা কিন্তু এই স্প্যান ট্যাগ এর মাধ্যমে ওই টেক্সট গুলোকে এখানে শো করিয়ে দিয়েছি। খুব ইজি, সিম্পল একটু জিনিস। আপনি যদি একটু স্টাডি করেন তাহলেই বুঝে যাবেন যে কিভাবে কাজ হচ্ছে। আমি আবারও বলছি, অ্যালপাইন জেএসটাই যদি আপনি মাস্টার হয়ে যান একবার, খুব সহজ জিনিসটা। ছোট্ট একটা মিনিমাল একটা ফ্রেমওয়ার্ক। এটাই যদি একবার মাস্টার হয়ে যান, ভিউ এর অনেক কিছু আপনার অলরেডি শেখা হয়ে গেছে। Vue.js যখন শিখতে যাবেন আপনার দেখবেন অনেক সহজ মনে হচ্ছে। React এর মতন ভীষণ আপনার আ কমপ্লেক্স কিছু মনে হবে না। আপনার মাথা খারাপ হবে না Vue.js করতে গেলে। ওকে?
তো একটা ছোট লাইব্রেরি, ছোট ফ্রেমওয়ার্ক থেকে যদি আমি অলরেডি 50% শিখে যাই, এখন যখন বড় ফ্রেমওয়ার্কে যাব তার মানে অলরেডি আমার 50% জানা আছে, বাকিটুকু আমি শিখে নেব। সেটা খুব বেশি হলে আপনার ১ মাস লাগবে শিখতে। ওকে? ১ মাস শিখতে লাগবে। ইন দ্য সেন্স আপনি যদি সারাদিন ৩-৪ ঘন্টা করে দেন, ১ মাসের মধ্যে আপনার সেটা মোটামুটি আপনি প্রোডাকশন এ কাজ করার জন্য রেডি হয়ে যাবেন। তো আমার মনে হয় যে এখন সবকিছু যেহেতু ফ্রেমওয়ার্ক রিলেটেড চলছে, মার্কেটে যেমন একটা হুজুগ আছে, তো মোটামুটি সবকিছু টুকটাক দেখে রাখা দরকার। আর obviously একটা জিনিসে মাস্টার হতে হবে, সেটা হলো আমি যেটা সবসময় বলি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে মাস্টার হন। রিঅ্যাক্ট ডেভেলপার বা Vue.js ডেভেলপার স্পেসিফিক এরকম কিছু স্পেশালাইজেশন করার প্রয়োজন নেই। আপনি জাভাস্ক্রিপ্টে মাস্টার হয়ে যান। ওকে? তাহলে আপনার যেকোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক শিখতে খুব ইজি হবে। তো এটা গেল আপনার হরাইজন্টাল লাইন সম্পর্কে আলোচনা। আচ্ছা, এবার চলে আসি আমাদের মেইন প্রজেক্টে। তো এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। তো যেখানে আমাদের ১ম স্টেপে কি আছে? পেশেন্ট ডিটেইলস। তো পেশেন্ট ডিটেইলস এর মধ্যে আমাদের নেম রয়েছে এবং নেমের মধ্যে আমাকে যেহেতু টাইপ করব নেমটা, তো আমি এক্স মডেল ইউজ করেছি এবং তার মধ্যে ফর্ম ডট নেম যেটা রয়েছে। তার মানে কি? ফর্ম নামে আমার একটা অবজেক্ট রয়েছে। তার মধ্যে ফর্ম ডট নেম, ফর্ম ডট এজ, ফর্ম ডট জেন্ডার, এভাবে আমাকে কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করতে হবে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের মধ্যে। আচ্ছা, এবার একটা জিনিস গত ভিডিওতে আমি জানিয়ে রেখেছিলাম। যদি কেউ মিস করে থাকেন তো তাকে বলব কাইন্ডলি ওইটা দেখে আসুন। না হলে কিন্তু আপনার মনে হয়তো একটা কোয়েশ্চেন থেকে যেতে পারে যে এখানে আমি তো ১ম থেকে অ্যালপাইন জেএস এ বলে আসছি যে আমরা সমস্ত HTML এর মধ্যেই কাজ করে ফেলতে পারি। আবার এই অ্যাপ.js কোথা থেকে এলো? তো সেখানে আমি আলোচনা করেছি যে এই অ্যাপ.js কেন আমি ইউজ করেছি। ঠিক আছে? এই কাজটা আমি এই ফাইলের মধ্যেও করে ফেলতে পারতাম। কিন্তু আলাদা করে সেপারেট একটা ফাইল কেন বানিয়েছি গত ভিডিও থেকে দেখবেন। ওকে? সবকিছু যদি এই ভিডিওতে আলোচনা করি তাহলে আমাদের সময় এটাকে কুলাবে না। তো একই রকমভাবে xshow errors.name যদি এররস থাকে তাহলে আমাদের সেই এররটা কি টাইপের এরর হয়েছে সেটা দেখাবে যে errors.name। তো errors.name যদি লেখা থাকে তার মানে ডেফিনিটলি এররস নিশ্চয়ই কোনো একটা অবজেক্ট, তাই না? তো সেইজন্য আমরা লিখতে পারছি। একই রকমভাবে এজের ক্ষেত্রেও আছে। একই রকমভাবে জেন্ডারের ক্ষেত্রেও কিন্তু আমার আছে। এই যে দেখুন ফর্ম ডট জেন্ডার আর এরর্স ডট জেন্ডার। তো এই একটা স্টেপ বুঝিয়ে দিলে বাকি স্টেপ কমপ্লেক্স কিছু নেই। আপনি নিজেই সহজে বুঝে যাবেন। আচ্ছা, এবার এখানে কি করছি সবার ১ম এ দেখুন একটা রিটার্ন করছি আমরা একটা অবজেক্ট। ঠিক আছে? সবসময় একটা রিটার্ন অবজেক্টই করতে হবে। সেখানে কারেন্ট স্টেপ কেন লিখেছি? কারণ আমি প্রত্যেকটা স্টেপ ট্র্যাক করতে চাইছি। তো কারেন্ট স্টেপ হলো আমার ১ কারণ ১ স্টেপ থেকে শুরু হবে। তারপরে টোটাল স্টেপ কটা? ৩ টে। আমার যে ৩ টে স্টেপে ফর্ম কমপ্লিট হয়ে যাচ্ছে সেজন্য ৩ টে। আপনার যদি কনটেন্ট বেশি থাকে সেটা ৪ টে ৫ টা শর্ট হতে পারে। একটা ফর্ম নিচ্ছি এটাই হলো কিন্তু আমার সোর্স অফ ট্রুথ। সোর্স অফ ট্রুথ মানে এটাই কিন্তু আমার সেই স্টোরটা, ডেটা স্টোর যেটা সেটা কিন্তু এটাই। তো এখানে আমরা সমস্ত ডেটা কিন্তু এখান থেকেই ম্যানিপুলেট করব। ডেটা আপডেট করা মানে ভেরিয়েবল প্রপার্টি আপডেট করা, সেখান থেকে সমস্ত কিছু অ্যাক্সেস করা আমাদের কিন্তু এই ফর্মের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলোই কিন্তু করতে সাহায্য করবে। তো আমি কি নিয়েছি? নেম, এজ, জেন্ডার, ডেট, টাইম, ডিপার্টমেন্ট, ইমেইল, ফোন, নোটস। নোটস মানে মেসেজ, স্পেশাল মেসেজ। আর এররস এর জন্য একটা অবজেক্ট নিয়ে নিয়েছি। ঠিক আছে? একটা ব্ল্যাংক অবজেক্ট আছে। এই অবজেক্টের মধ্যে আমরা পুশ করব। কেন অবজেক্ট নিয়েছি সেটা এক্ষুনি বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমি নেক্সট স্টেপ আর প্রিভিয়াস স্টেপ ছেড়ে আমি একটু নিচে চলে আসছি। এখানে আসি সবার ১ম এ দেখি যে ভ্যালিডেট স্টেপ। যেটা ভ্যালিডেশন করা, সেই ভ্যালিডেশন করাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। সেই ভ্যালিডেশনটা আমরা এখানে শিখে নিই। দেখুন, ভ্যালিড স্টেপ হলো একটা সিম্পল একটা এক্ষেত্রে মেথড। যেহেতু আমরা অবজেক্টের মধ্যে আছি তাহলে এটা অবভিয়াসলি মেথডই হবে। তো ফাংশনও বলতে পারেন। তো এই ফাংশনের মধ্যে আমরা একটা প্যারামিটার দিচ্ছি। সেটা কি? স্টেপ। প্রত্যেকটা স্টেপ আমাকে যে চেক করতে হবে, তো আমরা স্টেপ এখানে পাস করব যে আমি এখন কোন স্টেপে আছি সেই স্টেপটার ভ্যালিডেশনটা চেক হবে। তো সবার ১ম এ এরর্স কি করেছি আমরা? এরর্স সমস্ত যদি এরর্স থেকে থাকে ১ম থেকে সেগুলোকে আমরা ব্ল্যাংক করে নিয়েছি। এই যে এখানে যেহেতু আমি লিখেছি না এরর্স, এটা যেহেতু ইনিশিয়ালাইজ করেছিলাম, প্রপার্টি নিয়েছিলাম। যখন এই প্রপার্টিটাকে ইউজ করতে হয় তখন কিন্তু আমাকে দিস লিখতে হয়। কারণ আমরা এই অবজেক্টের ভিতরেই এটাকে আবার আ ইউজ করতে চলেছি। তো সেইজন্য দিস লিখতে হবে। দিস লেখার কথা কিন্তু মনে থাকে না। আপনি যদি নরমাল এরর্স ইকুয়ালস টু এরকম লেখেন তাহলে কিন্তু কাজ চলবে না। সেটা অলরেডি আপনার জানা থাকার কথা। আপনি যেহেতু জাভাস্ক্রিপ্ট এর একটা ফ্রেমওয়ার্ক শিখছেন তাহলে নিশ্চয়ই অবজেক্টের ব্যাপারে জানা আছে। আর আরেকটা জিনিস কি, যখন আমরা জাভাস্ক্রিপ্ট নরমাল চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকি তখন আমরা অনেক সময় ইউজ কেস বুঝতে পারি না যে এগুলো শিখছি ঠিকই কিন্তু এপ্লাই তো করতে পারছি না। তো এই হলো আপনার রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন। তো রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন থেকেই আমরা যদি শিখি তাহলে জাভাস্ক্রিপ্ট তাড়াতাড়ি শিখবো আমরা। আচ্ছা,
সবার প্রথমে স্টেপ 1 আমরা চেক করছি। যদি আমাদের স্টেপ 1 হয়, যদি আমরা ফার্স্ট স্টেপে থাকি, তাহলে this.form.name যদি আমাদের নেম কেউ না লিখে থাকে, তো এটার মানে হলো this.form.name not, মানে নাম যদি কেউ না লেখে তাহলে আমরা কি করব? এখানে একটা রিটার্ন করছি। কি রিটার্ন করছি? this.errors.name, মানে এই যে এরর বলে যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখান থেকে একটা প্রপার্টি পুশ করে দিচ্ছি যে errors.name কি থাকবে? নেম ইজ রিকোয়ার্ড, যে নেম লিখতে হবে, নেম খালি রাখা চলবে না। এটা আমরা এক লাইনের মধ্যে কেন লিখতে পারলাম? কারণ আমরা যেহেতু এখান থেকে একটাই আমাদের কাজ ছিল, তো সেইজন্য আমরা এক লাইনের মধ্যে লিখে দিলে আমাদের সেই ইফের ব্র্যাকেট-ট্র্যাকেটের এসব প্রয়োজন নেই। আর যেহেতু এলস পার্ট নেই, সেজন্য আমরা এক লাইনেই এই ঝামেলাটা মিটিয়ে দিলাম। একই রকমভাবে আমরা এজ চেক করছি, যদি কেউ এজ না লিখে থাকে, অর, ঠিক আছে? যারা বিগিনার আছেন তাদের জন্য আবার বলছি, এখানে কিন্তু আমরা দুটো জিনিস চেক করছি। যদি এজ না থেকে থাকে, অর মানে হলো অথবা যদি এজ লেস দ্যান 0 হয়। কারোর এজ কি লেস দ্যান 0 মানে 0 কম হতে পারে? নিশ্চয়ই না। তো এট লিস্ট আপনাকে 0 র বেশি লিখতে হবে। কেউ -1 লিখে দিল বা -10 লিখে দিল, -100, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব না। তো সেটা চেকিং আমরা কিভাবে করছি? লিখছি যে this ডট form ডট age যদি না থাকে, মানে যদি কেউ ফাঁকা রেখে দেয়, আর যদি সে লেস দ্যান 0 দেয়। যেকোনো একটা, যদি কোনো এরকম ঘটনা ঘটিয়ে থাকে ইউজার, তো তাকে আমরা সোজা কি বলে দেব যে এন্টার এ ভ্যালিড এজ। সেটা কিসের মাধ্যমে? errors ডট age, এখানে একটা প্রপার্টি আমরা সেট করে দিলাম। একই রকমভাবে আমরা this ডট form ডট জেন্ডার, যদি জেন্ডার কেউ সিলেক্ট না করে থাকে, তাহলেও তাকে আমরা বলব যে এট লিস্ট একটা জেন্ডার সিলেক্ট করো। ওকে? তো এই গেল আমাদের ১ম স্টেপের কাজ। 2nd স্টেপ আমরা কি করছি? 2nd স্টেপে একই রকম ডেট চেকিং করছি একই পদ্ধতিতে, টাইম চেকিং করছি একই পদ্ধতিতে, আর ডিপার্টমেন্টটাও একই পদ্ধতিতে চেক করছি। এটা খুব সিম্পল ছিল। এটা জেন্ডারের মতোই ছিল। 3rd স্টেপে গিয়ে আমরা চেক করছি দুটো জিনিস, ইমেল। এটা খুব ইন্টারেস্টিং। দেখুন, this ডট form ডট email includes @ আমরা জানি যে ইমেলের মধ্যে একটা সিম্বল থাকে। যারা বিগিনার্স আছেন তারা খুব ভালোভাবে মন দিয়ে শুনবেন। এখানে কিন্তু আপনারা যে if else শিখছিলেন না এতদিন ধরে W3 স্কুল বা আদার ওয়েবসাইট থেকে, আপনারা হয়তো চ্যাপ্টার ওয়াইজ যারা শিখছিলেন তারা হয়তো বুঝতে পারছিলেন না যে এগুলো অ্যাকচুয়াল রিয়াল লাইফ ইউজ কেস কোথায়। এই হলো ইউজ কেস। দেখছেন কত সুন্দরভাবে? সেখানে হয়তো আপনারা জানতেও পারেননি। অনেকেই হয়তো জানেন না যে এরকম ইফ এক লাইনের মধ্যেও লিখে দেওয়া যায়। তো আপনারা অনেক নতুন জিনিস কিন্তু এখান থেকে জানতে পারছেন। ওকে। তো আমাদের যেহেতু একটা জিনিসই এখান থেকে আ রিটার্ন করে দিচ্ছি, তো সেইজন্য আমরা এক লাইনের মধ্যেই লিখে দিচ্ছিলাম। তো আমরা এখানে কি চেক করছি যে ইমেল যদি কেউ ছাড়া লেখে, মানে লিখলাম সাপোজ আমার ইমেল অ্যাড্রেস আমি লিখলাম chiranjeet@gmail.com বা chiranjeet আ yahoo ডট আ ই ডট কম, এরকম সামথিং। তো আমাকে যদি এই বা সিম্বল যদি না থাকে, তাহলেও আমার কাছে কিন্তু বলবে যে এটা ভ্যালিড ইমেল নয়, এটা ইমেল ভ্যালিড ইমেল আপনি লিখুন। ওকে? এটাকে আরো ভালোভাবে এটাকে আমরা ভ্যালিডেট করতে পারতাম। কিন্তু আমাদের প্রজেক্টের খাতিরে আমরা মোটামুটি একটা বেসিক ভ্যালিডেশন করছি। কারণ ভ্যালিডেশন আরো বেশি কমপ্লেক্স হতেও পারে। আপনি যদি চান তাহলে করতেও পারেন। আরো অনেক বেশি ভ্যালিডেট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে কি আছে? এরপরে হলো যে আমাদের ফোন নাম্বার কেউ লিখেছে কিনা, এবং ফর্ম ডট ফোন this ডট ফর্ম ডট ফোন ডট লেংথ। এই this কেন লিখছি? কারণ আমরা এখানে কিন্তু অলরেডি এইগুলো সব অ্যাসাইন করে রেখেছি, তাই না? এই যে ফর্মের ভিতরে এগুলো রয়েছে। যেহেতু আমি এই ভ্যারিয়েবল গুলোকেই আবার এখানে ইউজ করছি, প্রপার্টি গুলোকে, সেইজন্য আমাকে কিন্তু this ইউজ করতেই হবে। যেহেতু আমি অবজেক্টের ভিতরেই আছি, তাই না? এই অবজেক্টের ভিতরেই আছি। তো আমি সেইজন্য আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম এটা। this ছাড়া লিখলে কিন্তু আবারও বলছি আনডিফাইন্ড পাবেন কিন্তু। তো this অবশ্যই লিখতে হবে আপনি যখন অবজেক্টের ভিতরে আছেন। ওকে? আচ্ছা। এবার যদি লেংথ লেস দ্যান 10 হয়, মানে ১০ টার কম সংখ্যা দিলে অবভিয়াসলি কোনো ফোন নাম্বার হয় না ভ্যালিড। তো সেটাও আমরা কিন্তু errors.phone এইভাবে কিন্তু আমরা এখানে সেটাকে অ্যাসাইন করে দিলাম। ওকে? আল্টিমেটলি এই লাইনটা কি হচ্ছে? এই লাইনে আমরা object.keys আর object.values বলে একটা জিনিস আছে। তো আমরা এখান থেকে রিটার্ন করছি যে object.keys this.errors, মানে এই যে errors যেটা আছে সেই errors টার ডট লেংথ ইকুয়ালস টু 0। আচ্ছা, এই জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে যে এখানে ভ্যালিডেট করলাম, কি ভ্যালিডেট করলাম? যদি কেউ এখানে কোনো এরকম আমি যে জিনিসগুলো বলতে চেয়েছি যে খালি রাখা যাবে না, লেস দ্যান গ্রেটার দ্যান 10 এইভাবে লিখতে হবে, ইমেল লিখতে হবে, কোনো ডিপার্টমেন্ট খালি রাখা যাবে না, ডেট লিখতে হবে। এই ঘটনাগুলো কেউ যদি না ঘটিয়ে থাকে, তার মানে কি? এর মধ্যে কোনো জিনিসের
যে জিনিসগুলো আমরা চেকিং করলাম, যে জিনিসগুলো ভ্যালিডেট করার চেষ্টা করলাম, সেই জিনিসগুলো যদি কেউ কোনো কিছু না ঘটিয়ে থাকে, তার মানে সে কোনো রকম কোনো এরর করেনি। সে পারফেক্টলি ফর্ম ফিল আপ করেছে, তাই না? যেও যদি পারফেক্টলি ফর্ম ফিল আপ করে থাকে আমার সমস্ত শর্ত মেনে, তার মানে কোনো এরর থাকার কথা না। তো এটা একটা অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে কোনো যদি এরর না থেকে থাকে সেটাই আমরা এখানে চেক করছি। রিটার্ন করছি কি? অবজেক্ট ডট কিস দিস ডট এরর্স, মানে এই এরর্স এর মধ্যে কি আমরা সার্চ করছি। কি মানে এগুলো কিন্তু এই যে errors ডট নেম, form ডট এজ, ঠিক আছে? এই যে সরি errors ডট এজ, error ডট জেন্ডার, errors ডট ডেট, এগুলো নিশ্চয়ই সেট হয়নি। কারণ সে তো কোনো ভুলই করেনি। কারণ এইগুলোই আমরা পুশ করছিলাম এই errors এর মধ্যে। সেই জিনিসটায় ডট লেংথ মানে কোনো যদি errors না করে থাকে তার মানে হলো লেংথ ইকুয়ালস টু 0 আইডেন্টিক্যাল। যদি এটা করে থাকে তাহলে গিয়েই আমরা কি করব, তাতে নেক্সট স্টেপ আর প্রিভিয়াস স্টেপের জন্য পারমিশন দেব। সেটা কিভাবে? যদি দিস ডট ভ্যালিড স্টেপ, মানে এই যে মেথডটা বানিয়েছি না, এই মেথডটা কিন্তু এখানে ইউজ করে নিলাম। দেখলেন যে ভ্যারিয়েবল যে ফাংশনটা আমরা এর ভিতরে বানাচ্ছি বা মেথডটা, সেটাকেই আমরা আবার আরেকটা ফাংশন বা মেথডের মধ্যে ইউজ করে নিচ্ছি। তো যদি ভ্যালিডেট পারফেক্টলি হয়ে থাকে কোনটা, কারেন্ট স্টেপ, মানে যে স্টেপে আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্টেপটা এখান থেকে যাচ্ছে। ওকে? কারেন্ট স্টেপ মানে হলো 1, 2, 3, 4 এগুলোই পাস করছি। এখানে আমি ভেরিয়েবল নিয়েছিলাম না প্যারামিটার। তো সেই প্যারামিটারটা এখানে কিভাবে যাচ্ছে? এখানে সেই প্যারামিটারটা কিন্তু আমার আর্গুমেন্ট হিসাবে 1, 2, 3, 4 এখানে আমাদের যাচ্ছে। আর সেটাই কারেন্ট স্টেপের মধ্যে কি ছিল? এই যে 1 ছিল। তার মানে এই 1 টাকেই আমরা ইমপ্লিমেন্ট করে দেব। this ডট কারেন্ট স্টেপ প্লাস, প্লাস আর প্রিভিয়াস এর মধ্যে কি হবে? this ডট কারেন্ট স্টেপ মাইনাস, মাইনাস। তো এইভাবেই আমরা কিন্তু আরেকটা জিনিস, কেউ এখানে নেগেটিভে এই কারণে যেতে পারবে না যে মনে হতে পারে যে কেউ যদি ১ এর আগে চলে যায়, তো 11 ১ এর আগে যেতে পারবে না। কারণ আমরা এখানে প্রিভিয়াস বাটনই দিইনি ফার্স্ট স্টেপে। ওকে? সেজন্য যেতে পারবে না সে। তো নেক্সট স্টেপ আর প্রিভিয়াস স্টেপ আমার এইভাবে ভ্যালিডেট হয়ে গেল। এটার অর্থ হলো যে আমি যখন নেক্সট স্টেপে যেতে চাইবো তখন আমাকে এখানে আটকাবে। ঠিক আছে? এখানে আমি তখন আটকে যাবো। প্রত্যেকটা স্টেপ যেহেতু আমি ফলো করিনি সেজন্য আমি এখানে গিয়েই আটকা পড়বো। ওকে? আমরা যদি একটু এখানে যে জেসটা আছে সেই জেসটা আ এখানে সেভাবে আমি আচ্ছা, কনসোল লক করা নেই আমার কোনো কিছু। সেজন্য আমি না হলে এটাকে দেখাতে পারতাম যে কি হচ্ছে ওকে? কনসোল লক করিনি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আমার কাছে এখানে রয়েছে যে আ সাবমিট, সাবমিট ফর্ম, ভ্যালিডেট। এখানে একটা কাজ করি আমি, কনসোল ডট dir টলি কনসোল ডট dir দিস ডট এরর্স। ঠিক আছে? এখানে একটা এরর করি যে ব্ল্যাংক। দেখি আমার কি এসেছে আমরা একটু দেখার চেষ্টা করি কনসোলে। একটা প্রক্সি নামে আপনি একটা অবজেক্ট পাবেন। এর মধ্যে অবজেক্ট এসছে। এই যে দেখুন আ এজ, জেন্ডার আর নেম। আমার কাছে ছিল এখানে এজ, জেন্ডার, নেম। এই যে দেখছেন কি ভ্যালু এগুলো সেট করেছিলাম। এই অবজেক্টটাই বানিয়েছিলাম কিন্তু। তো সেটাই দেখাচ্ছি যে আমার এর মধ্যে কিন্তু এই জিনিসগুলো ইনভ্যালিড হয়ে রয়েছে। তার মানে আমরা এখানে একটা অ্যাকচুয়ালি অবজেক্ট বানিয়েছিলাম। এই যে অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আমার কি ভ্যালু হিসাবে আছে, এই যে কি ভ্যালু। আর এই কি ভ্যালু হিসাবে কিন্তু এখানে আমরা লিখেছিলাম যদি কোনো কি ডট লেংথ থাকে। অ্যাকচুয়ালি কি এটা কি? এর মধ্যে লেংথ রয়েছে না? তো আমি যদি এখানে দিই আ ডট লেংথ, আ এখানে কি দেখায় একবার আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, আনডিফাইন্ড আছে obviously আমাকে তো এই জিনিসটাকেই এখানে লিখতে হবে। আমি নেক্সট বাটনে যাওয়ার চেষ্টা করি। এই যে 3 দেখছেন এখান থেকে 3 এসছে। তার মানে আমার এই অ্যারেটার মধ্যে সরি এই অবজেক্টটার মধ্যে আমার কি আছে কিছু। তো সেইজন্য এখানে লেংথ 0 হতে পারছে না। সেইজন্য আমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। ঠিক আছে? আমি এখান থেকে ফেরত চলে যাচ্ছি। আমাকে সাবমিট হতে দিচ্ছে না এখান থেকে। বোঝা গেল? তো এইভাবে কাজ করছে। আচ্ছা, এরপরে সাবমিট হচ্ছে যে দিস ডট ভ্যালিড স্টেপ, দিস ডট কারেন্ট স্টেপ, যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপরে আমাদের কনসোল লগে দেখাবে যে ফর্ম সাবমিট হয়ে গেছে এবং কি ফর্ম সাবমিট করেছি সেটা দেখাবে এবং অ্যালার্ট আসবে যে অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি। এবার এখানেই ফ্যাক্ট হলো এই যে দিস ডট ফর্ম যেটা আছে, যে ফর্মটা আমি ফিল আপ করেছি সেই ফর্মটাই আমার কিন্তু পাঠাতে হবে ডেটাবেসে। সেই ডেটাবেসে আমরা সেভ করব। কিন্তু এই মুহূর্তে তো কোনো ডেটাবেস শেখা হয়নি আমাদের। তো সেইজন্য আমরা
এটা আপাতত কনসোলেই দেখিয়ে রাখছি। তো আমি এখানে ফিল আপ করছি। চিরঞ্জীব ফার্মা কার্ড, এজ 99। এখান থেকে আমি একটা জেন্ডার সিলেক্ট করে নিলাম। নেক্সট ফিল্ডে আসলাম। এখানে টাইমের এটা দেখা যাচ্ছে না। যেহেতু ডার্ক স্কিন হয়ে রয়েছে, কিছু একটা ব্যবস্থা করতে হতো, আমি করিনি, ছেড়ে দিয়েছি এভাবেই। নেক্সট। তারপরে আমাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ck@mail.com। তারপরে এখানে ফোন 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমি যদি একটা ফর্ম দিই, এখানে দিলাম হ্যালো। এবার যদি আমি সাবমিট করতে চাই, এখানে বলবে ভ্যালিড না এটা। আরো প্রপারলি দিতে হতো আমাকে, যে ভ্যালিডেশনে অত বেশি সময় নষ্ট না করে আমরা দেখছি যে বেসিক লেভেলে, যেটা আমি বলেছিলাম যে আমরা এমভিপি বানানোর চেষ্টা করছি, এটাকে ভবিষ্যতে স্কেল করতে পারবো আমরা, স্কেল আপ। এই যে অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি, ওকে। এখানে একটা প্রক্সিতে কিছু এসছে, আমরা দেখি এই অবজেক্টটা কি এসছে। এই যে সমস্ত ফিল্ডগুলো আমার কিন্তু এখানে চলে এসছে। তো এই যে ফিল্ডগুলো যেগুলো চলে এসছে, এই ফিল্ডগুলোকেই এই কি ভ্যালু আকারে আমাদের ওখানে আ MongoDB-তে আমরা সেভ করে দেবো, এবং যখন সাবমিট হয়ে গেছে এইগুলো সব ব্ল্যাংক করে দেওয়া উচিত। আমার এখান থেকে সমস্ত কিছু ব্ল্যাংক করে দেওয়া উচিত। ওকে? তো এইভাবেই আমার প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু সাবমিট সম্পন্ন হলো। এরপরে যদি কোনো প্রকারের কোনো বাগ থেকে থাকে, তো সেই জিনিসগুলোকে আমাকে আ স্টেপ বাই স্টেপ সেগুলোকে খুঁজে নিয়ে আবার কিন্তু ফিল আপ করতে হবে। এবং লাস্ট স্টেপ কি আছে আমাদের, এই যে নেভিগেশন ডট বাটনস বা সরি, নেভিগেশন যে বাটনগুলো সেইভাবে কি কাজ করছে। যদি আমার কারেন্ট স্টেপ আ গ্রেটার দ্যান 1 হয়, তবেই আমরা ব্যাকে আসতে পারবো। আর কারেন্ট স্টেপ শো তখন হবে যদি আমার কারেন্ট স্টেপ লেস দ্যান যদি টোটাল স্টেপের হয়, সেটার জন্য আমাদের নেক্সট স্টেপ কাজ করবে। এবং আল্টিমেটলি যখন কারেন্ট স্টেপ আর টোটাল স্টেপ একই হয়ে যাবে, তার মানে আমাদের ৩ টে স্টেপ ছিল না? তার মানে আমার যদি কারেন্ট স্টেপ 3 হয়, তো সেটাই আমার টোটাল স্টেপ। মানে আমি লাস্ট স্টেপে চলে এসেছি, তার মানেই তো তাই। তো তাহলে আমার কিন্তু সাবমিট বাটন আসবে। ঠিক আছে? তার আগে পর্যন্ত কিন্তু শো করবে না। কারণ আমরা জানি যে আ এক্স শো কি করে? অ্যালপাইন জেস করে এক্স শো, এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে এটাকে কিন্তু শো হাইড করে। আর এক্স শো এর মধ্যে আমাদের কিন্তু এরকম একটা লজিক লিখতে হয়। যে লজিকটা ডিফাইন করবে যে সেই ডিভটা বা সেই এলিমেন্টটা দেখাবে কি দেখাবে না। ওকে? আর বাকি যা কিছু আছে সব হলো সিম্পল টেলউইন সিএসএস, সেগুলো আপনারা টেলউইন সিএসএস ইউজ করুন বা বুটস্ট্র্যাপ ইউজ করুন বা কাস্টম করুন, সেটা দিয়ে কিছু যায় আসে না। ওকে? তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার। মোটামুটি আমরা কিভাবে স্টেপ বানাতে পারবো। তো ফিউচারে আমরা দেখব এই প্রজেক্টটাকেই টেনে আগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। ওকে? আর লাস্ট স্টেপে আমি বলেছিলাম যে এরকম xModel.debounce.500 ms কেন লিখেছি? আমি আরো একটা কারণে এই একই কথা লাস্ট ভিডিওর কথা কেন বলছি? আপনারা যদি না দেখে থাকেন, আগে ওটা দেখবেন কাইন্ডলি, তারপরে এটা দেখবেন। না হলে ওই মাঝপথ থেকে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। ওকে? তো সেইজন্য আগের ভিডিওটা দেখাটা জরুরি। আজকের ভিডিও এতটুকু রাখছি। আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিও এতটুকু। টাটা।